আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ওভার স্মার্ট উপস্থাপক এবং উপস্থাপিকাদের সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি আমি। আপনারা জানেন আমাদের বাংলাদেশে গত 15 বছরে অনেক মিডিয়া তৈরি হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া। সেখানে আমরা অনেক ওভার স্মার্ট নারী পুরুষদেরকে দেখতে পাই। আমাদের গ্রাম অঞ্চলের অনেক মানুষ মজা করে বলে না যে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন, অর্থাৎ অন্ন একটি সাহিত্যিক ভাষা, বাংলাতে সংস্কৃত জাতীয় ভাষা, পুরনো। অন্ন অর্থাৎ অর্থাৎ ফুড, খাবার, ইংরেজিতে ফুড বলা হয়, খাবার, খাদ্য। ভাত, এটা দানাদার ভাত, ধান থেকে যেটা হয় সেটাকে। তো যাই হোক, অনেকে আছে যে আগে ভাত খেয়েছেন, বড় হয়েছেন গ্রামে, হঠাৎ করে ধনী হয়ে গেছেন, সে শুদ্ধ ভাষায় প্রচলিত শব্দ ভাত, পরিচিত শব্দ ভাতটাকেই সে অন্ন বলছে। তো এরকমই প্রায় অনেকেই এরকম মিডিয়াতে ওভার স্মার্টগিরি করছেন। তারা অনেকে বাংরেজি ভাষায় কথা বলছেন। তাদের টেলিভিশনের উপস্থাপনা, টক শো উপস্থাপনা, বিভিন্ন ব্যক্তিদের নিয়ে যে ইন্টারভিউগুলো হয়, সেগুলো মাঝে মাঝে আমাদের দেখতে হয়। তো অনেকটাই আপত্তিকর থাকে সে বিষয়গুলো। এই সমস্ত নিয়ম কানুন কোথায় পেল যে একজন গেস্টকে ডেকে তাকে, ধরা যাক পলিটিশিয়ান, এক্সাম্পল হিসেবে আমি নাম দিই তোফায়েল আহমদ। বহু বছর আগে আমি তার একটা ইন্টারভিউ দেখেছিলাম। তার মেয়ে ডাক্তার নার্গিস সম্ভবত নাম, তিনিও ছিলেন। তো তোফায়েল আহমদ সম্পর্কে তো আপনারা জানেন, অনেক নামকরা পলিটিশিয়ান। তো তাকেও টকশোতে শেষ পর্যন্ত বলা হয়েছিল যে আপনি একটা গান গান। তো এরকম অনেক নামি দামি পলিটিশিয়ান, ব্যবসায়ী ব্যক্তিদেরকে ডেকে তাদের কমন একটা ব্যাপার থাকে যে আপনার গান গাওয়ায় বিভিন্ন ধরনের। আসাফুদ্দৌলার মতন ব্যক্তিকেও সে প্রশ্ন করা হয়েছিল, যদিও আসাফুদ্দৌলা নিজে একজন সঙ্গীত অঙ্গনের ব্যক্তি, তারটা হয়তো এটা যুক্তি ছিল। তো যাই হোক, এই ধরনের অনেক পলিটিশিয়ানদেরকে, অনেক কালোবাজারি যারা ব্যবসা, স্মাগলার, কালো টাকার মালিকদেরকে ডেকে এমন এমন সুন্দর সুন্দর প্রশ্ন করেন। এইসব বিষয় নিয়ে আমি এর আগে কথা বলেছি অনেক ভিডিওতে। আমি স্পেসিফিক আজকে একটা বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে। তো এই ভাইরাল হওয়া ইন্টারভিউটা আমিও দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা ভাইরাল হয়েছে, একটি টেলিভিশন চ্যানেলে এই ইন্টারভিউটা হয়েছে। এটা হচ্ছে খন্দকার মুস্তাক এবং তিশা, যাদের সম্পর্কে এর আগেও এক ভিডিওতে আমি কথা বলেছিলাম। 60-এর ঊর্ধ্ব একজন বয়স্ক ব্যক্তি, তিনি একজন কিশোরী যুবতী মেয়েকে বিয়ে করেছেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তিশা। সেটা নিয়ে নানান কথা অনেকজনে বলেছে, আমিও বলেছি, আমার মতন সাধারণ পাবলিক আমিও বলেছি। তো বইমেলা থেকে বের করে দিয়েছে এই বিষয়ে। সম্প্রতি টেলিভিশন চ্যানেলের একজন উপস্থাপক, তিনি একসময় নাটক সিনেমায় অভিনয় করতেন, যুবক বয়সের, 50-এর নিচে বয়স, এমন একজন যুবক, তিনি বেশ এই জগতের নাম করা একজন উপস্থাপক। বিভিন্ন পলিটিশিয়ানদেরকে, বিভিন্ন নাটকের সিনেমা শিল্পীদেরকে মাঝে মাঝে তিনি ইন্টারভিউ নেন, খুব মজা করে। তো সেগুলো অনেকে দেখেন, আমরাও দেখি। তো আমার কাছে তার উপস্থাপনাগুলো খুব ওভার স্মার্ট লাগে। ওভার স্মার্ট বলতে এটা নেগেটিভ ব্যাপারে আমি ইঙ্গিত করছি। অবশ্যই তার অনেক স্কিল আছে, অনেক পারদর্শী, অনেক ভালো, দ্রুত সুন্দরভাবে কথা বলতে পারেন, ভালো অনেক প্রশ্নও করেন। কিন্তু ওভার স্মার্টগিরি করতে গিয়ে এমন অবস্থা করেন, লেজে গোবরের অবস্থা করে ফেলেন।
তিনি এই উপস্থাপনা করে ইন্টারভিউগুলো নিয়ে ইন্টারভিউগুলো করে অনেক তার এগুলো ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, সেগুলো থেকেও তিনি ভালো ইনকাম করেন। সম্প্রতি একটি পত্রিকায় এসেছে যে তিনি 80 লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন। এটা আমাদের ঈর্ষান্বিত হওয়ার কারণ নেই, জেলাসি হওয়ার কারণ নেই। একজন মানুষ যদি ঢাকা শহরে একটি ফ্ল্যাট কিনে থাকতে পারেন, তার সমস্যা থাকে বৈধ টাকা দিয়ে, তাতে অসুবিধার কিছু না, ইতিবাচক। কিন্তু সমস্যাটা হচ্ছে তার যে উপস্থাপনাগুলো আমার কাছে চরম পর্যায়ে লাগে, এটা অতি ওভার স্মার্ট লাগে। মোস্তাক তিশার এই ইন্টারভিউটাতে যেটা দেখলাম সেটাতেও সেটা প্রমাণিত হয়েছে। আমি দেখি সেই উপস্থাপককে প্রায়ই বিভিন্ন নাটক সিনেমা শিল্পীদেরকে ডাকে এবং আপত্তিকর প্রশ্ন করে। আবার সেই সিনেমা নাটকের নায়িকাদেরকে জড়িয়ে ধরে নানান কথা, নানান ধরনের অশ্লীল কথা। আমরা যারা মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম মানুষ, আমরা তো 100% তো দূরের কথা, আমরা 60% ইসলামের বিধিবিধান মেনে চলতে পারি না, 50%ও পারে কিনা সন্দেহ আছে। তো বেসিক জিনিসটা আমাদের তো ঠিক থাকা দরকার। মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। তো আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, আদব কায়দা, কৃষ্টি, কালচার, অনেক কিছু আমাদের চিন্তা করতে হয়। আমাদের সমাজ সোসাইটিতে আমাদের কি ছিল, আমরা কার সন্তান, আমাদের দাদা কে, আমাদের পূর্বপুরুষ কারা, আমাদের কোন সোসাইটিতে আমাদের জন্ম হয়েছে। তো এখন যে ইন্টারভিউগুলো দেখি সেগুলো আমার কাছে খুব আপত্তিকর লাগে। এই মোস্তাক তিশাকে টেলিভিশন চ্যানেলে ডেকে এনে নানা ধরনের আপত্তিকর প্রশ্ন করেছে। আর মোস্তাক সাহেব তো কোনো ইসলামিস্ট ব্যক্তি না, তিনি ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ডাকলে চলে যান, ইন্টারভিউ দেন বিভিন্ন জায়গায়। তো গেছে সেজন্য এত আপত্তিকর প্রশ্ন করতে হবে? তিনি ইন্টারভিউতে গিয়েছেন টেলিভিশন চ্যানেলে, তাকে প্রশ্ন করা হয়েছে মোস্তাক তিশাকে এবং মোস্তাক, আপনারা জানেন তাদের যে বয়সে অনেক ডিফারেন্স, অসম, কিন্তু সেটা তো আর অবৈধ কিছু না। তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে অনেক আপত্তিকর। দেখা গেছে যে সেই উপস্থাপক তিশাকে জড়িয়ে ধরে রেখেছেন অনেকক্ষণ, তার পাশে বসেছেন, আবার তার হাতের উপর হাত রেখেছেন, যেটা মুস্তাক সরাসরি আপত্তি করেছেন সেখানে। এগুলো আসলে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা। এসব তাদের কাছে এটা একটা আর্ট, শিল্প মনে হচ্ছে যে তা মানুষকে মজা দিচ্ছে, এক ধরনের কমেডি। আসলে এগুলো নির্লজ্জতা, এগুলো অশ্লীলতা। এগুলো শুধু ইসলামের ধর্মে মুসলমানদের জন্য না, যে কোনো ধর্মভীরু ভদ্র ব্যক্তি এগুলোকে অশ্লীলতা মনে করবেন, বেহায়াপনা, নির্লজ্জতা মনে করবেন। যারা মেডিকেল সায়েন্সে লেখাপড়া করেছেন, বায়োলজিক্যাল দিকটা যদি আপনারা দেখেন, নারীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলো সেক্স। একজন যুবতী নারী, একজনের স্ত্রী তার সামনে তাকে জড়িয়ে ধরা, তার হাতের উপর হাত রেখে মজা করা, এটা কোন ধরনের ইন্টারভিউ? আবার মুস্তাক বিয়ে করেছে, সে তিশাকে, তাকে তুমি সম্বোধন করে বলা ইন্টারভিউতে। এখন যে উপস্থাপকের তো কোনো এই তিশা কোনো আত্মীয় না, বা আগে ওনার প্রতিবেশীতে ওনার কোনো প্রতিবেশী না, যে এই মেয়েটা আমার প্রতিবেশীর, ওর আব্বা আমার বন্ধু, বা আমার চাচাতো বোন ছোট, পাড়া প্রতিবেশীর কোনো কন্যা, সে আমাদের বোন হয় বা ভাতিজি হয়। সে তো এরকম কোনো পরিচিত উপস্থাপকের ছিল না, তাকে তুমি সম্বোধন করে বলেছে। আপনারা জানেন পুরুষ নারীর কর্তা, আর রিজালু কাওয়ামুন আলা নিসাই, পুরুষ নারীর কর্তা সূরা নিসার মধ্যে আছে। তো ইসলামিক দৃষ্টিতে যদি নাও যাই, সমাজে তো একজন নারীর কর্তা থেকে পুরুষ। তো মোস্তাক সাহেব তো সেখানে প্রধান। মোস্তাক সাহেব একজন বয়স্ক ব্যক্তি, 60+ বয়স, তার 60-এর উপরে। তো তিনি তার বিবাহিত স্ত্রীকে নিয়ে গিয়েছেন, তাকে আপনি করে বলছে, আর তার স্ত্রীকে তুমি সম্বোধন করে বলছে সেই যুবক। এটা কি একটা বেয়াদবি নয়? এটা কি আসলে কোনো
আমাদের আমাদের যে বাংলাদেশি কালচার তার মধ্যে কি এটা পড়ে? এটাতে ইউরোপ হলে যদি ইউ শব্দ ব্যবহার করতো সেটা ভিন্ন কথা। এখানে তো তুমি, তুই, আপনি, তিনটা স্পেস আছে, অপশন আছে। তো এখানে বয়স যত ছোট হোক, সে তো বিবাহিত একজন নারী, একজন বয়স্ক পুরুষের স্ত্রী। আপনারা জানেন যে আমাদের সমাজে অনেক বয়স্ক ব্যক্তিরা বিয়ে করেন। অনেকে, আমরা কিছুদিন আগে দেখেছি পত্রিকায় প্রায় 75 বছর বয়সের একজন বৃদ্ধ, 70-এর উপরে, বাগেরহাটে বাড়ি, তার ছোট ভাই বোনদেরকে তিনি বিয়ে করিয়েছেন। তিনি শিক্ষক ছিলেন। এই বৃদ্ধ বয়সে তাকে বিয়ে করিয়েছেন, অল্প বয়সী এক নারীকে, তার ভাই বোনরা। আমাদের সমাজে অনেক আমরা দেখি এরকম। তো অনেক বৃদ্ধ ব্যক্তিদেরকে কম বয়সী নারীদেরকে বিয়ে করেন। তাই বলে কি সেই ছোট ভাই বোনরা, পাড়া প্রতিবেশীরা সেই নারীকে তুমি করে বলে? অ্যাড্রেস তো করে সেই বয়স্ক লোকটাকে, যে তার স্ত্রী। ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ বৃদ্ধ বয়সে বিদিশাকে বিয়ে করছে, বিদিশাকে বিয়ে করেছেন, বিদিশাকে। তো তিনি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়েছেন। ধরেন আপনি সেনাকুঞ্জে গিয়েছেন, বঙ্গভবনে গিয়েছেন, নানান রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি দাওয়াত পেয়েছেন, জাতীয় দিবসগুলোতে। সেখানে যারা গণ্যমান্য ব্যক্তিগণ, তারা কি বিদিশাকে কি নাম ধরে ডেকেছেন, তুমি সম্বোধন করে বলেছেন? আত্মীয় ছাড়া, অতি পরিচিত বন্ধু বান্ধব ছাড়া তারা তো অ্যাড্রেস করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি। তো মোস্তাক আহমদ একটা কলেজের গভর্নিং বডির সদস্য, একজন সাবেক কমিশনার বা মুক্তিযোদ্ধা, একজন বয়স্ক ব্যক্তি। তাকে তো অ্যাড্রেস করে তার স্ত্রীকে আপনি সম্বোধন করে বলতে পারে। তো তাদের ফিজিক্যাল সম্পর্কে, স্বামী স্ত্রীর যে ফিজিক্যাল সম্পর্ক, সেইটা নিয়ে পর্যন্ত এখানে কথা বলেছে, প্রশ্ন করেছে, নানান বাজে মন্তব্য করেছে এখানে। তো এটা কোন ধরনের উপস্থাপনা? এই যে আমি বলেছি ওভার স্মার্টগিরি, এরা যে খেয়ে না খেয়ে লেগেছে এই যে মুস্তাক তিশার বিরুদ্ধে। ব্যক্তিগতভাবে আমি কখনো মুস্তাক তিশার ব্যাপারে আমি তাদেরকে পছন্দ করি না, চিনিও না। এখন আমার কথা হচ্ছে, এই রাষ্ট্র সমাজে, এই সোসাইটিতে এই মুস্তাক তিশাদেরকে নিয়ে মানুষ এত কেন ব্যস্ত? যে উপস্থাপক এত ওভার স্মার্টগিরি করে ইন্টারভিউ নিলেন, এদেরকে হেনস্থা করলেন, ডেকে এনে টেলিভিশন স্টুডিওতে হেনস্থা করলেন, অপমান করলেন, অশ্লীলতা করলেন, বেয়াদবি করলেন, অসভ্যতা করলেন, তারা এই সমাজে কি ভূমিকা রেখেছেন? আপনারা জানেন যে আওয়ামী লীগের একজন এমপি, তিনি মুক্তিযোদ্ধা, ময়মনসিংহ 3 আসনের সম্ভবত তিনি এমপি, তিনি মুক্তিযোদ্ধার অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন নারীকে ধর্ষণ করেছেন, যেটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই আওয়ামী লীগের এমপির ইন্টারভিউ কি তিনি নিয়েছেন? এ তো বেশি দিন আগের কথা না। এই সমাজে, এই সোসাইটির অনেক গোপন খবর কি তারা জানেন না? আমাদের ঢাকা শহরের, চট্টগ্রাম শহরের বড় বড় বনেদি যে ব্যবসায়ীরা, বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট যাদেরকে বলা হয়, সিআইপি, ভিআইপি, বড় বড় ব্যবসায়ী, জার্নালিস্ট, আইনজীবী, বড় বড় ডাক্তার, বড় বড় শিক্ষক, পলিটিশিয়ান, সমাজের বড় বড় ব্যক্তিরা, বিত্তশালীরা, তারা অনেক কম বয়সী নারীদেরকে চকলেটের মতন, সিগারেটের মতন ব্যবহার করে, তারা ব্যভিচার করে তাদের সাথে। কোন হোটেলে কোথায় কি কাজ হয়, গুলশান বনানীতে, বাড়িধারা, নিকেতনে, উত্তরায়, চিটাগাং টাউনে, সেটা কি তারা জানে না? কার অন্দরমহলে, রেস্ট রুমে, কোন কোন ফ্ল্যাটে কোন নারী যায়, কোন কোন পলিটিশিয়ানরা যায়, সেগুলো কি এই উপস্থাপকরা জানেন না? তাদের কাছে কি কখনো গিয়ে ইন্টারভিউ করেছেন এরকম? তাদেরকে ডেকেছেন, ডেকে কি এগুলো প্রশ্ন করেছেন? তিশার থেকে 200 বছরের বড় হোক, প্রচলিত আইনে এবং মুসলিম ধর্ম হিসেবে, যেহেতু তারা মুসলিম, বারবার তারা বলছে যে আমাদের বিয়েটা বৈধ, আমরা কোনো অবৈধ কাজ করিনি, হারাম কাজ করিনি। তারপরও বারবার বয়সে 200 বছরের ডিফারেন্স হোক, তারা বৈধ স্বামী স্ত্রী, সেটা নিয়ে এত তাদের মাথা ব্যথা কেন? এত প্রশ্ন, অশ্লীল প্রশ্ন কেন? এই সমাজের যে নামি দামি ব্যক্তিরা, তারা যে সরাসরি ব্যভিচারিতে লিপ্ত, ধর্ষণ করতেছে, বড় বড় সরকার দলীয় নেতারা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা ধর্ষণ করতেছে, ধর্ষণ করাচ্ছে। ইডেন কলেজের, বদরুন্নেসা কলেজের, ঢাকা ইউনিভার্সিটির মেয়েদেরকে ইন্টারভিউ কেন নিচ্ছে না? ওবায়দুল কাদেরকে কেন প্রশ্ন করছে না যে কোথায় কোথায় কোন নারীদেরকে ব্যবহার করে,
পাপিয়ারকে কেন প্রশ্ন করা হচ্ছে না, কোন কোন পলিটিশিয়ানরা তার কাছে গিয়েছে, ওয়েস্টিন হোটেলের লিস্ট নিয়ে কেন তা কাজ করতেছে না, কোন কোন কে 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 এখানে ক্লায়েন্ট হিসেবে ভোগ করতে আসে, নারী ভোগ করতে আসে। তারা আমার ফাঁসি চাই যে বইটা লিখেছে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান রেন্টু, তার ইন্টারভিউ নেওয়ার কেন চেষ্টা করেননি? তিনি হয়তো মারা গিয়েছেন, জীবিত থাকা অবস্থায় কেন চেষ্টা করেননি? তার পরিবারের লোকের ইন্টারভিউ কেন নিচ্ছে না? যে এই বইটা যে আপনি লিখেছেন ঘটনা সত্য কিনা, যে সেখানে বইয়ের মধ্যে যে মৃণাল কান্তির ঘটনা আছে, মৃণাল কান্তিরকে কেন খুঁজে বের করা হচ্ছে না, তাকে কেন প্রশ্ন করা হচ্ছে না, যে আপনি যেগুলো বলেছেন, যেগুলো লিখেছে মতিউর রহমান রেন্টু আপনার নাম দিয়ে, সেগুলো সত্যি কিনা, এবং যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে যে আমার ফাঁসি চাই বইতে যেগুলো আছে সেগুলো সত্যি কিনা, তার কাছে কখনো গিয়েছেন কিনা এই প্রশ্ন করার জন্য। বর্তমান যে রাষ্ট্রপতি হয়েছে তার ছেলেকে নিয়ে যে প্রশ্ন, তাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে নানান প্রশ্ন আছে। এরশাদের কার কার কে কে কলগার্ড ছিল তাদের কি প্রশ্ন করা হয়েছে কিনা, জিনাত হুদার ব্যাপারে কোনো প্রশ্ন করা হয়েছিল কিনা, এরশাদ জীবিত থাকা অবস্থায় তাকে প্রশ্ন করা হয়েছিল কিনা, তাকে নারী কেলেঙ্কারির নানান ঘটনা তার মধ্যে ছিল। এই সমাজে চারদিকে ফরেন ডিপার্টমেন্টে যে ধর্ষণের ঘটনা, জোরপূর্বক ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে, বাংলাদেশি যে ফরেন ডিপার্টমেন্টের লোকেরা যেটা করেছে, শাকিল তো মারা গিয়েছে, প্রধানমন্ত্রীর সচিব ছিল, তাকে কখনো প্রশ্ন করেছিল কিনা? এই সমাজে যে ব্যভিচার, ধর্ষণ চারদিকে এই সমাজে, সুতরাং একটা লোকের বিয়া অসম বয়সে হয়েছে, সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন, এত অশ্লীল প্রশ্ন কেন? এই সমাজের যারা আজকে বড় বড় ব্যক্তি, তাদের পিতারা, দাদারা, তারা কত অসম বয়সে বিয়ে করেছেন, সেটা কি খোঁজখবর নিয়েছেন? সেটার বিষয়ে কি স্টাডি করেছেন আপনারা? এবার স্মার্ট উপস্থাপক যারা এগুলো ইন্টারভিউ নিচ্ছেন, তারা কি চিন্তা করেছেন যে আমরা যে জন্মগ্রহণ করেছি, আমাদের সোসাইটিতে যে লোকজন বড় বড় ব্যক্তিরা আছেন, ডক্টরেট করা নাম করা ব্যক্তিগণ, তাদের বাপরা, দাদারা, তারা কিভাবে বিয়ে করেছেন? অনেকের সাথে তো 30, 40, 50 বছরের ডিফারেন্স ছিল স্বামী স্ত্রীর সাথে। সেগুলো নিয়ে কেন প্রশ্ন ছিল না? সেগুলো নিয়ে তারা কেন কাজ করে না? রবীন্দ্রনাথ ঠাকুর তো যুবক বয়সে 10 বছরের এক শিশুকে বিয়ে করেছে। শেখ মুজিবুর রহমান তো যুবক বয়সে 11 বছরের শিশুকে বিয়ে করেছে। এসব নিয়ে তারা কেন অনুষ্ঠান করে না, কেন আলোচনা করে না, কেন মাথা ব্যথায় মোস্তাক তিশাদের নিয়ে তাদের? এই ফালতু ওভার স্মার্ট উপস্থাপক, উপস্থাপিকা, সঞ্চালক, সঞ্চালিকা, এই ধরনের ফালতু নারী পুরুষ দিয়ে আজকে বাংলাদেশের মিডিয়া পরিপূর্ণ। তারা নিজেদেরকে খুবই বুদ্ধিমান মনে করে, খুবই চতুর মনে করে, খুবই ওভার স্মার্ট মনে করে, খুবই শিক্ষিত মনে করে, খুবই জ্ঞানী মনে করে। আসলে এগুলা পুরোটাই ফালতু। আসলে নাটক সিনেমা জগতে যারা কাজ করে এই লাইনে, আসলে তারা অশ্লীলতা ছাড়া কিছুই বুঝে না। যারা এখান থেকে ফেরত এসেছে তারা উপলব্ধি করতে পেরেছে জগৎটা কত বাজে ছিল। আবুল কাশেম, মিঠুন সহ কিছু লোক যারা ওই জগৎ থেকে এসেছে আর করে নাই, অর্থাৎ নাটক সিনেমা করে নাই, তারা বুঝতে পেরেছে যে আমরা কত নোংরামিতে ছিলাম। তারা এগুলো করতে করতে তাদের কাছে এটা প্রফেশন হয়ে গেছে, কালচার হয়ে গেছে, যে এটাই কালচার। আসলে বাংলাদেশের মুসলমানদের এই কালচার নয়, এগুলো গিলানো হচ্ছে। এগুলো থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি পাওয়া দরকার। মানুষকে ক্রমান্বয়ে এগুলোর মাধ্যমে অসভ্যতার মধ্যে নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম।